স্বাগত সবাইকে। আজকে আমরা আমাদের পলিটির যে ফাউন্ডেশন কোর্স চলছিল তার 18 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি এবং এখানে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। কোনো একটি নির্দিষ্ট টপিক নয়, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করব এবং বেশিরভাগ প্রশ্ন PYQ, ঠিক আছে, কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল, সেই সমস্ত প্রশ্ন নিয়েই আসা হয়েছে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেন হলো, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? কে পেশ করবেন? বাজেট কারা পেশ করেন? বাজেট সাধারণত অর্থমন্ত্রী পেশ করেন। তো স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? এটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম, কে ছিলেন? আর.কে. ষণমুখম চেট্টি, ঠিক আছে। এবং যে প্রথম বাজেট সেটা কখন পেশ হয়েছিল? সেটা 26শে নভেম্বর 1947 সালে প্রথম পেশ করা হয়েছিল। এবং যখন আমরা ইকোনমিক্স নিয়ে পড়ব, ইকোনমিক্স যখন চালু হবে, তখন আমরা এই বাজেট সম্পর্কিত সমস্ত তথ্য, এই বছরের বাজেট এবং বাজেট থেকে যে যে MCQ আসতে পারে বা এসেছে তা নিয়েও আলোচনা করে নেব। তারপর হলো, স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? ঠিক আছে, এটা কোনো পরীক্ষায় আসেনি, মানে আমার চোখে পড়লো, আমি দিয়ে দিলাম। কিন্তু সত্যি কথা যেটা, এইটা পরীক্ষাতে আসবে না, তবে আমরা জেনে থাকলে অসুবিধা নেই, জেনে থাকলে ভালো। তো কি প্রশ্ন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? কে? জিন্না? না, জিন্না প্রধানমন্ত্রী ছিলেন না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। এবং আজ পর্যন্ত পাকিস্তান যতদিন পর্যন্ত জন্ম নিয়েছে, আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার যে 5 বছরের মেয়াদ সেটা সম্পূর্ণ পূর্ণ করতে পারেনি। কেন পূর্ণ করতে পারেনি? কারণ পাকিস্তানে তো আর ডেমোক্রেসি নেই, সেখানে তো আর্মির শাসন চলছে। আর্মি যাকে পাওয়ারে বসাতে চায় তাকেই পাওয়ারে বসাচ্ছে। তাদের ইলেক্টেড যে প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে জেলে নিয়ে গেছে আর্মি, এবং একজনকে বর্তমান যে প্রধানমন্ত্রী ওনাকে শুধু সিটে বসিয়ে দিয়েছে। কিন্তু যে কার্যকলাপ, যে পাকিস্তানের আসল শাসন কার্য, সেটা পরিচালনা করছে আর্মি। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী তার 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারেনি। এখানে এই প্রশ্নটি দেওয়া হয়েছে যে পূর্ণ 5 বছর পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী পূর্ণ করতে পেরেছে? আজ পর্যন্ত কেউই পূর্ণ করতে পারেনি। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সেটা ছিল জিন্না, আর প্রধানমন্ত্রী ছিল লিয়াকত আলী খান। স্বাধীন ভারতের প্রথম RBI এর গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম জেনে নিই আমরা, RBI এর গভর্নর জেনারেল কে ছিলেন। প্রথম যখন RBI গঠিত হয়, কখন গঠিত হয়, এটা আমরা সমস্ত আলোচনা করব ইকোনমিক্সে, ঠিক আছে। 1934 সালে একটি আইন আসে, ঠিক আছে। সেই আইনের পরিপ্রেক্ষিতে 1 এপ্রিল 1935 সালে RBI এর গঠন হয়। এবং RBI গঠন হওয়ার পর RBI এর প্রথম, RBI মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ, ঠিক আছে। এবং RBI এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন CD দেশমুখ, ভারতীয় গভর্নর। এবং স্বাধীন ভারতের, যখন ভারতবর্ষ স্বাধীন হয় অর্থাৎ 1947 সালের পর, যিনি যে RBI এর গভর্নর পদে ছিলেন, তিনিও ছিলেন কি? CD দেশমুখ। স্বাধীন ভারতের প্রথম RBI গভর্নর জেনারেল ছিলেন CD দেশমুখ, আর প্রথম বললে ওসবর্ন স্মিথ, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 3টি ব্যাংক মিলে গঠিত হয়েছিল, এটা নিয়েও আমরা আলোচনা করব ইকোনমিক্সে। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যিনি চেয়ারম্যান ছিলেন, উনি ছিলেন জন মাঠাই। তিনি স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রীও ছিলেন। 7 নম্বর কোশ্চেনটা একটু ভুল আছে। স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? সেটা ছিলেন আমাদের প্রথম অর্থমন্ত্রী R.K. ষণমুখম চেট্টি প্রথম বাজেট পেশ করেন। কিন্তু প্রজাতান্ত্রিক ভারতের, অর্থাৎ ভারত যখন সংবিধানকে গ্রহণ করে 26 জানুয়ারি 1950, যখন ভারতবর্ষ সংবিধান গ্রহণ করেনি, তারপর প্রথম বাজেট, ঠিক আছে, কে পেশ করেন? এটা হবে আনসার জন মাঠাই, ঠিক আছে, জন মাঠাই পেশ করেন। প্রথম ইন্দো পাক যুদ্ধ, ইন্দো পাক যুদ্ধ বলতে প্রথম ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, সেটা কখন সংঘটিত হয়েছিল? সেটা 1947 সালে সংঘটিত হয়েছিল। মূল বিষয়বস্তু কি ছিল? মূল বিষয়বস্তু ছিল কাশ্মীর, এবং এটা নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই করব, ঠিক আছে। এটা কেন হয়েছিল, কি আসল বিষয়, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে প্রথম ইন্দো পাক যুদ্ধ যেটা 1947 সালে হয়েছিল, তখন ভারতের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? আনসার কি হবে? জওহরলাল নেহরু এবং বলদেব সিং। এটা নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছিলাম কিন্তু। তারপর হলো 1962 সালে ইন্দো চাইনা যুদ্ধের সময় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং VK মেনন ছিলেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বা রক্ষামন্ত্রী, ডিফেন্স মিনিস্টার। এবং 1962 যুদ্ধে ইন্ডিয়া চাইনার মধ্যে যুদ্ধ হয়, যেই যুদ্ধে ভারতবর্ষ পরাজিত হয় কেবলমাত্র একটি সিদ্ধান্তের জন্য। এবং এই সিদ্ধান্ত কোন ব্যক্তি নিয়েছিলেন বা নিতে পারেননি, যার জন্য এই যুদ্ধটি ভারতবর্ষ পরাজিত হয়েছিল, সেই সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। কিন্তু আজকে নয়, এটা অনেক বড় একটা টপিক, অন্য কোনো দিন আলোচনা করব। দ্বিতীয় ইন্দো পাক যুদ্ধ কখন হয়? দ্বিতীয় ইন্দো পাক যুদ্ধ 1965 সালে দ্বিতীয় ইন্দো পাক যুদ্ধ হয়। এই যুদ্ধটি
যখন হচ্ছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ওয়াই ভি চাওয়ান। ঠিক আছে, তারপর হলো তাশকেন্ট চুক্তি। তাশকেন্ট চুক্তি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন তাশকেন্টে একটি চুক্তি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে। যুদ্ধ এর পরে যে শান্তি চুক্তি সেটা হয়, সেটি তাশকেন্ট চুক্তি নামে পরিচিত। এবং তাশকেন্ট চুক্তির সাথে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর কোনো না কোনো সম্পর্ক রয়েছে এবং সেই যুদ্ধটি কিভাবে শুরু হয়েছিল বা কিভাবে শেষ হয়েছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে তাশকেন্ট চুক্তি সম্পর্কিত সঠিক বিবৃতি হলো ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী শান্তি চুক্তি। তারপর বলা হচ্ছে রাইট টু এডুকেশন আইন কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত? রাইট টু এডুকেশন, প্রত্যেক শিশুকে শিক্ষার অধিকার, সেটা কততম ধারায় বর্ণনা রয়েছে? 21তম ধারায় বর্ণনা রয়েছে, যা 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002-এ আসে। কিন্তু সেটা পূর্বে ডিপিএসপিতে 45তম ধারায় ছিল, যা 45 থেকে কেটে 21-এতে নেওয়া হয়েছে। এবং এই ধারাটি ছিল, তার জন্য 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট আসতে পারে। তো আনসার কি হবে? 21 ক বা এ। ঠিক আছে, আমরা পড়েছিলাম যে সংবিধানকে কে রচনা করেছিল? গণপরিষদ। এবং গণপরিষদের সংবিধান রচনা করার পর কোন ব্যক্তি নিজের হাতে লিখেছিলেন সংবিধান? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। এটাও আমরা পড়েছিলাম। কিন্তু উনি প্রেম বিহারী নারায়ণ রায়জাদা উনি সংবিধানকে হাতে লিখেছিলেন ইংরেজিতে। বাংলায় কে লিখেছিলেন? বাংলায় লিখেছিলেন বসন্ত কৃষ্ণ বেদ্য। ঠিক আছে, এটা হিন্দিতে টাইপ হয়ে গেছে, এটা বাংলাতে হবে। ঠিক আছে, বসন্ত কৃষ্ণ বেদ্য, যিনি হিন্দিতে হাতে লিখেছিলেন আমাদের সংবিধানকে। ঠিক আছে, এই এখানে উল্লেখ রয়েছে। ঠিক আছে, বসন্ত কৃষ্ণ বৈদ্য হিন্দিতে ভারতের সংবিধান লিখেছিলেন এবং প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ইংরেজিতে লিখেছিলেন। তারপর হলো ভারতের কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠিত করেন? আমরা আমাদের যে গণপরিষদের 3য় নম্বর ক্লাসটি, সেখানে আলোচনা করেছিলাম যে একজন ব্যক্তি যিনি প্রথম গণপরিষদের ধারণা দিয়েছিলেন, সেই ব্যক্তির নাম কী ছিল? সেই ব্যক্তির নাম আমরা পড়েছিলাম। সেই ব্যক্তির নাম কী ছিল? সেই ব্যক্তির নাম ছিল এমএন রয়। এবং তিনি কখন দিয়েছিলেন এই ধারণাটা? 1934 সালে তিনি প্রথম গণপরিষদের ধারণা দিয়েছিলেন। এই ব্যক্তি, এই এমএন রয় নামক ব্যক্তি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সূচনা করেন। কখন? 1925 সালে এমএন রয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সূচনা করে ভারতবর্ষে। ঠিক আছে, এটা অনেক পরীক্ষাতে এসেছে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1925 সালে। কে প্রতিষ্ঠিত করেন? প্রতিষ্ঠাতা ছিলেন এমএন রয়। ঠিক আছে, ভারতের উদ্দেশ্যে ক্রিপস মিশন কবে আসে? ক্রিপস মিশন আসে 1942 সালে। ক্রিপস মিশন আসে 1942 সালে। ঠিক আছে, তারপর হচ্ছে এটা একটি ডুবন্ত জাহাজের কাছ থেকে পাওয়া চেকের মতো একটি এমন প্রতিশ্রুতি যা কখনো পূরণ হবে না। মানে এই কথাটার উদ্দেশ্য, যে ব্যক্তি এই কথাটি বলেছিলেন যে এটা একটি ডুবন্ত জাহাজের কাছ থেকে পাওয়া চেকের মতো, মানে তিনি বোঝাতে চেয়েছেন এটি এমন একটি প্রতিশ্রুতি যা কখনো পূরণ হবে না। কে বলেছেন এই কথাটি? গান্ধীজি বলেছেন। কোন কমিশনের ভিত্তিতে? ক্রিপস মিশন যে কমিশন, তার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছিলেন। আগস্ট অফার। আগস্ট অফার কবে ও কেন ঘোষণা করা হয়? আগস্ট অফার 1940 সালে। আগস্ট অফার 1940 সালে ভারতের সমর্থন চেয়ে ব্রিটিশদের একটি প্রস্তাব। ঠিক আছে, 1940 সালে গণপরিষদের প্রথম অধিবেশন, যা 1946 সালে 9ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়, তাতে কতজন প্রতিনিধি যোগ করে? টোটাল প্রতিনিধি কতজন ছিল? টোটাল প্রতিনিধি ছিল 389 জন। ঠিক আছে, 389। কিন্তু এই প্রতিনিধিগুলোর মধ্যে অনেকে মুসলিম লীগের অংশ ছিলেন এবং মুসলিম লীগ প্রথম অধিবেশন বয়কট করেছিল, যার পরিপ্রেক্ষিতে কেবল 207 জন ব্যক্তি এই গণপরিষদের প্রথম অধিবেশনে যুক্ত হয়। কিন্তু পরবর্তী সময়ে যখন দেশ ভাগ হয়ে যায়, ঠিক আছে, যখন দেশ ভাগ হয় এবং যে মুসলিম লীগের জনগণ বা প্রার্থী তারা পাকিস্তানে চলে যায়, তারা কখনো যোগদান করেনি। কিন্তু যারা ভারতীয় ছিল তারা গণপরিষদে যোগদান করেছিল পরবর্তী সময়ে। সাধারণত বছরে কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় সংসদে? সাধারণত 3টি অধিবেশন অনুষ্ঠিত হয়, কিন্তু একটির মধ্যে 6 মাসের ব্যবধান থাকতে পারবে না, অর্থাৎ প্রত্যেক বছর 2টি অধিবেশন হতেই হবে। কি কি অধিবেশন? ফেব্রুয়ারিতে হয়ে থাকে বাজেটের অধিবেশন, বর্ষাকালে হয়ে থাকে মনসুন সেশন, শীতকালে হয়ে থাকে উইন্টার সেশন। ঠিক আছে, জুলাই থেকে আগস্ট পর্যন্ত বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন নভেম্বর থেকে ডিসেম্বর মাসে হয়ে থাকে। এবং এর বর্ণনা কোথায় দেওয়া হয়েছে? এর বর্ণনা আর্টিকেল 85-এ বলা হয়েছে যে 2 অধিবেশনের মাঝে 6 মাসের বেশি বিরতি থাকতে পারবে না। ঠিক,
সংসদে অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ সংসদে পাশ করাতে হয় 130। ঠিক আছে, 130-এ বলা হয়েছিল অধ্যাদেশের কথা। অধ্যাদেশ কি ছিল? দুইটি যে কক্ষ রয়েছে আমাদের, এই দুইটি কক্ষের মধ্যে যে কোনো একটি কক্ষ যদি এই বন্ধ থাকে, হ্যাঁ ঠিক আছে, বা দুইটি বন্ধ থাকে, তখন দেশের জন্য কোনো যদি জরুরি এই আইন প্রণয়ন করতে হয় তাহলে সেটি রাষ্ট্রপতি করতে পারেন 123তম ধারা ব্যবহার করে। এবং এই ধারা ব্যবহার করার পর এই আইনটি 6 মাস বৈধ বলে ঘোষণা থাকবে। তারপর 6 মাস পরে যখন নতুন সেশন শুরু হবে, আমরা তো পড়েছি যে 85তম ধারায় বলা হয়েছে 6 মাসের মধ্যে মানে 6 মাসের বেশি বিরতি থাকতে পারবে না কোনো সেশনে। ঠিক আছে, তো একটি সেশন হওয়ার পর যদি 123 জারি করে রাষ্ট্রপতি, তারপর 6 মাস অন্য সেশন শুরু হওয়া পর্যন্ত এই যে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ সেটি লাগু থাকবে। এই যখন নতুন সেশন শুরু হবে তখন 6 সপ্তাহের মধ্যে এই আইনটি সংসদ থেকে পাশ করাতে হবে। যদি পাশ না করানো হয় তাহলে এই অধ্যাদেশটি বাতিল হয়ে যাবে। এভাবেই আসলো 6 মাস, যখন কক্ষগুলি বন্ধ 6 মাস, আর কক্ষ শুরু হওয়ার পর 6 সপ্তাহ। 6 মাস 6 সপ্তাহ একটি অর্ডিন্যান্স, হাইস্ট, তার বেশি আর থাকতে পারবে না। কোন আইন সর্বপ্রথম ভারতে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলে? 1935 ভারত সরকার আইন এবং ভারতের যে সংবিধান তার 75% যে এলিমেন্ট তা নেওয়া হয়েছে 1935 ভারত শাসন আইন থেকে কিছু মডিফিকেশন করার মাধ্যমে, আর 25% নেওয়া হয়েছে 10টি দেশ থেকে, এবং সেগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এবং ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে 1937 থেকে ভারতের যে এলিট ক্লাস, যারা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে পারবে ব্রিটিশদের মতে, তারা ভোট দিতে পারত এবং তাদের এলাকার আর যে নেতা বা নেত্রী তাদেরকে নিয়োগ করতে পারত, এবং সেই নেতা নেত্রী নিয়ে গঠিত হয়েছিল আমাদের গণপরিষদ। গণপরিষদের সদস্যগণ কিভাবে নির্বাচিত হয়েছিল? এখনই বলা হয়েছে কিভাবে নির্বাচিত হয়েছিল। প্রাদেশিক যে বিধানসভাগুলি, সেই বিধানসভাগুলির সদস্য দ্বারা পরোক্ষ ও নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়েছিল। এই এক্সপ্লেনেশনটাই দেওয়া হয়েছে এখানে। 1935 সালে যখন ভারত শাসন আইন আসে তখন ভারতবর্ষে প্রথমবার প্রাদেশিক স্বায়ত্ত শাসন শুরু হয়, এবং 1937 সালে ব্রিটিশ সরকার প্রাদেশিক নির্বাচন আয়োজন করে। এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ছিল কেবলমাত্র সেই ব্যক্তিদের যারা নির্দিষ্ট সম্পত্তি, আয়কর বা শিক্ষাগত যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন, অর্থাৎ সাধারণ জনগণ এখানে ভোট দিতে পারতো না। ঠিক আছে, এই কোয়ালিটিগুলো যার মধ্যে ছিল তারাই ভোট দিতে পারতো। 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে 1937 সালে প্রাদেশিক নির্বাচন ভারতবর্ষের সূচনা ঘটে। এই নির্বাচনের ফলে কংগ্রেস আসে, হ্যাঁ, যে অনেকগুলো প্রদেশে কংগ্রেস ক্ষমতায় আসে, কারণ কংগ্রেসের যে নেতা নেত্রীরা ছিল, যেই নেতা নেত্রী তারা বেশিরভাগ শিক্ষিত ছিল, এবং যারা ভোট দিতে পারতো তারাও বেশিরভাগ শিক্ষিত জনগণ ছিল। তার জন্য বেশি পরিমাণে ভারতবর্ষে কংগ্রেস বিজয় হতে থাকে, এবং 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে গণপরিষদ গঠিত হয়, এবং এই প্রাদেশিক নির্বাচনে বিজয়ী প্রার্থীগুলি গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। নিচের কোনটি ভারতীয় সংবিধানের কার্যকারী একক নয়? কার্যকারী একক নয় বলতে কার্যকারী অংশ নয়। ঠিক আছে, মানে এর পরিপ্রেক্ষিতে আইনি মামলা করা যায় না। আনসার কি হবে? আনসার হবে প্রস্তাবনা। প্রস্তাবনা কি সংবিধানে আছে? হ্যাঁ আছে। আমাদের ভারতীয় যে সংবিধান যখন তুমি ওপেন করবে প্রথমে আসবে প্রস্তাবনা। প্রস্তাবনা কি ছিল? ভূমিকা থাকবে, তারপর থাকবে আমাদের যে খণ্ডগুলা, ঠিক আছে, সেই খণ্ডগুলা থাকবে, এবং খণ্ডগুলার পরে আর্টিকেলগুলা থাকবে, ধারা, উপধারা, এগুলি থাকবে, এবং এইগুলি শেষ হলে আমাদের যে তফসিল, যে 12টা তফসিল আমি ট্রিক্সের মাধ্যমে শিখিয়েছিলাম, সেই 12টা তফসিল একদম শেষে বর্ণনা রয়েছে আমাদের সংবিধানে। ঠিক আছে, তো আমাদের প্রস্তাবনা সংবিধানের অংশ, কিন্তু তাকে কার্যকারী অংশ হিসেবে বিবেচনা করা হয় না। এবার প্রস্তাবনা কি? এটা তো আমরা পড়েছি। প্রস্তাবনা কি ছিল? প্রস্তাবনা হলো ভূমিকা। সংবিধানের উদ্দেশ্য, নীতি এবং আদর্শ প্রকাশ করে এমন একটি ভূমিকা হলো আমাদের প্রস্তাবনা। প্রস্তাবনা কি সংবিধানের অংশ? প্রস্তাবনা সংবিধানের অংশ কি না তার পরিপ্রেক্ষিতে দুইটি কেস আমাদের জানতে হবে। প্রথম কেস হলো 1960 সালে আসা বেরুবারি ইউনিয়ন 1960 কেস, যখন সুপ্রিম কোর্ট বলেছিল প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ঠিক আছে, মানে প্রস্তাবনা সংবিধানের অংশ না। কোন কেসের মাধ্যমে? এই কেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1960 সালে কেস হয়েছিল বেরুবারি ইউনিয়ন কেস। তখন সুপ্রিম কোর্ট কি ঘোষণা করে? যে প্রস্তাবনা আমাদের সংবিধানের অংশ নয়। কিন্তু পরবর্তী সময়ে 1973 সালে, ঠিক আছে, কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা কেস, ঠিক আছে, কেরালা কেস, এটা মানে যে ছেলেপুলেরা ল নিয়ে পড়ছে প্রথম কেস যেটা তাদের পড়ানো হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কেস হিসেবে মান্যগণ্য হয়, সেটি হলো কেশবানন্দ ভারতী ভার্সেস কেরালা।
কেস, ঠিক আছে, 1973 সালে যেটি সংগঠিত হয়েছিল। এবং তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে সংবিধানের মূল কাঠামোর অন্তর্গত হলো আমাদের প্রস্তাবনা। তাহলে একটি কেস যেটা 1960 সালে হয়, তখন সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। আবার 1973 সালে যখন আরেকটি কেস হয়, তখন সুপ্রিম কোর্ট ঘোষণা করে সংবিধানের মূল কাঠামোর অন্তর্ভুক্ত হলো আমাদের প্রস্তাবনা। তাহলে আমরা কি ধরবো? প্রস্তাবনা কি সংবিধানের অংশ না সংবিধানের অংশ না? উত্তর কি? উত্তর হলো আজকের দিনে বর্তমানে সংবিধানের প্রস্তাবনা সংবিধানের একটি অংশ হিসেবে স্বীকৃত 1973 সালের যে কেশবানন্দ ভারতী কেস হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, তারপর 24 নম্বর কোশ্চেন আমরা পড়েছিলাম আমাদের সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে উল্লেখ করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর 32তম ধারাকে। কিন্তু এখানে তো হৃদয় উল্লেখ করা নেই, এখানে শুধু আত্মা উল্লেখ করা হয়েছে। ভারতের সংবিধানের আত্মা কাকে বলা হয়েছে? আনসার কি হবে? আনসার হবে প্রস্তাবনা। এবং এটা কে বলেছেন? এটা বলেছে আমাদের সুপ্রিম কোর্ট। কখন বলেছে? 1973 সালে যে কেসটি হয়েছিল কেশবানন্দ ভারতী কেস, সেই কেসের পরিপ্রেক্ষিতে জাজমেন্টে সুপ্রিম কোর্ট বলেছে প্রস্তাবনা ভারতের সংবিধানের আত্মা, সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, ভারতের সংবিধানের আত্মা হলো প্রস্তাবনা। এই বক্তব্যটি কোন মামলা আর রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট স্বীকৃত করেন? কোন মামলার রায়ে? এখনই বলা হয়েছে কেশবানন্দা ভারতী বনাম কেরালা রাজ্য 1973 এই আইনের পরিপ্রেক্ষিতে। এবং আমরা এই যে ইম্পর্টেন্ট কেসগুলো রয়েছে ভারতবর্ষে, সেই কেসগুলো একটা একটা করে নিয়ে আসবো একদম শেষে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো ভারতীয় সংবিধানকে কেন আংশিক সুপরিবর্তনীয় এবং আংশিক দুষ্পরিবর্তনীয় বলা হয়? সুপরিবর্তনীয় কথার অর্থ হলো খুব ইজিলি তাকে চেঞ্জ করা সম্ভব, আর দুষ্পরিবর্তনীয় কথার অর্থ হলো খুব মুশকিল হয় তাকে চেঞ্জ করা। তো আনসার কি হবে? কারণ সংবিধানের সমস্ত অনুচ্ছেদ সুপারিশের ভিত্তিতে পরিবর্তন করা সম্ভব না। সংবিধান পরিবর্তন সুপারিশের মাধ্যমে সংগঠিত হয় না। কারণ সংবিধানের কিছু অংশ সাধারণ পদ্ধতিতে, আবার কিছু অংশ বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা যায়। ইয়েস, এটি কারেক্ট আনসার। সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় কিছু কিছু এমন বিধান রয়েছে যেগুলো খুব ইজিলি পাশ করানো সম্ভব। যে পার্টি পাওয়ারে থাকবে সেই পার্টি ইজিলি পাশ করাতে পারবে, কোনো ব্যাপারই না পাশ করানো। কিন্তু এমন কিছু বিধান রয়েছে যে পার্টি পাওয়ারে থাকবে সেই পার্টি পাশ করাতে পারবে, এমন কোনো গ্যারান্টি তুমি দিতে পারবে না। মানে খুব কঠিন। 2/3, ঠিক আছে, মানে তিনজন যদি সদস্য থাকে তার মধ্যে 2জন সদস্যকে হ্যাঁ দিতে হবে, তারা এই বিলের পক্ষে থাকতে হবে, তাহলেই সেটা পরিবর্তন হবে। এবং এটা খুবই কঠিন হয়ে পড়ে। ঠিক আছে, 543 জনকে তুমি 3 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা তোমার সাপোর্টে থাকলে তাহলে তুমি দুষ্পরিবর্তনীয় জিনিসগুলি পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তারপর হলো ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলো ঠিক করার উপযুক্ত কর্তৃপক্ষকে। কে নাগরিকত্বর বিধান পরিবর্তনও করতে পারে? এটা কে, কোন ব্যক্তি করতে পারে? সুপ্রিম কোর্ট না সংসদ? ইয়েস, পার্লামেন্টের কাছে ক্ষমতা রয়েছে ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলো ও উপযুক্ত কর্তৃপক্ষ পার্লামেন্ট, তারা পরিবর্তনও করতে পারে নাগরিকত্ব অর্জন সম্পর্কিত বিধান। এবং এই কথাটা কোথায় উল্লেখ রয়েছে? এই কথাটা আমাদের সংবিধানের 11তম অনুচ্ছেদে বলা হয়েছে যে নাগরিকত্ব প্রাপ্তি, বাতিল, প্রত্যাহার সব বিষয়ে আইন তৈরি করতে পারবে আমাদের পার্লামেন্ট বা সংসদ। তারপর হলো 15তম অর্থ কমিশনের রিপোর্টের শিরোনাম কি ছিল বা টাইটেল কি ছিল? এখন কততম অর্থ কমিশন চলছে? 16তম অর্থ কমিশন, যার চেয়ারম্যান হলেন অরবিন্দ পান্নাগিরিয়া এবং যার সেক্রেটারি হলেন ঋত্বিক রঞ্জন পান্ডে। এবং এটা বলা হচ্ছে তার পূর্বের যে কমিশন 15তম কমিশন, সেই কমিশনের শিরোনাম বা টাইটেল কি দেওয়া হয়েছিল? ফাইন্যান্স কমিশন ইন কোভিড টাইম। কোভিডে এসেছিল সেই রিপোর্ট, ফাইন্যান্স কমিশন ইন কোভিড টাইম রিপোর্ট ফর অ্যান ইকুয়াল ইন্ডিয়া, এটা ছিল সেই টাইটেলের নাম। এবং এই যে 15তম আমাদের যে অর্থ কমিশন ছিল, সেই অর্থ কমিশনের চেয়ারম্যানের নাম আমরা জেনে নিই, আসার সম্ভাবনা কম, কিন্তু জেনে থাকলে ভালো। কে ছিলেন? N.K. সিং। ঠিক আছে, নন্দ কিশোর সিং। ভারতীয় সংবিধানে কোন মৌলিক অধিকার নিয়ে সবচেয়ে বেশি সাংবিধানিক সংশোধন এবং জটিলতার সৃষ্টি হয়েছে? কোন সংবিধান কোন মৌলিক অধিকারকে সংবিধান সংশোধন করা হয়েছিল? আমরা জানি সপ্তম যে আমাদের মৌলিক অধিকার ছিল সম্পত্তির অধিকার, সেটা নিয়ে সবচেয়ে বেশি জটিলতার সম্মুখীন হতে হয়েছিল সরকারকে, এবং সেটাই সংশোধন হয়েছিল। কারণ কারণ নিয়ে আলোচনা করবো আমরা অন্য আরেকটি ভিডিওতে। কারণটা যে সেটাও বড় কারণ, অনেকগুলো বিষয় ছিল যার পরিপ্রেক্ষিতে আমাদের সম্পত্তির অধিকারকে আমাদের সংবিধানের মৌলিক অধিকার থেকে বাদ দিতে হয়েছিল।
তারপর হলো 30 নম্বর এনআরআই, অনাবাসী ভারতীয়দের ভোটাধিকার প্রদানকারী আইন কোন খ্রিস্টাব্দে অনুমোদিত হয়? ঠিক আছে, আনসার কি হবে? আনসার হলো 2010। এবার আমরা জেনে নিই এনআরআই বলতে কি বোঝানো হয়। এনআরআই বলতে বোঝানো হয় নন রেসিডেন্ট ইন্ডিয়ান, অর্থাৎ সেই সমস্ত ভারতীয় নাগরিক যারা বিদেশে কোনো না কোনো কাজে রয়েছে বিদেশে, কিন্তু সেই বিদেশি দেশের নাগরিকত্ব তারা গ্রহণ করেনি, অর্থাৎ তারা নাগরিকত্বর দিক থেকে ভারতীয় কিন্তু তারা বিদেশে বসবাস করছে, তাদেরকে এনআরআই বলা হয়, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। ঠিক আছে, এবং তারা 2010-এর পূর্বে ভারতীয়ের কোনো ভোটে অংশগ্রহণ করতে পারতো না, কারণ ভারতবর্ষে ভোট দিতে হলে ভারতবর্ষেই তোমার থাকতে হবে, তারা ভারতের বাইরে থাকতো, যেই কারণে তারা ভোট দিতে পারতো না। যেই কারণে এই আইনটি আনা হয় 2010 সালে সংশোধনের মাধ্যমে, জনপ্রতিনিধিত্ব আইন 1951 সংশোধন করা হয় এবং তাদেরকেও ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। তারা কিভাবে ভোট দিতে পারবে? তারা তাদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা, যেই নির্বাচনী এলাকাতে তাদের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, সেই নির্বাচনী এলাকায় সশরীরে এসে ভোট দিতে পারবে। ঠিক আছে, কিন্তু অনেক সময় তোমার ইমেল, তারপর ই ভোট, এই সম্পর্কিত কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু তা এখনও কার্যকর হয়নি। অর্থাৎ যারা এনআরআই হিসেবে অন্য কোনো দেশে বসবাস করছে, তারা যদি ভোট দিতে চায় তাহলে তাদের বাড়িতে আসতে হবে, নিজ নির্বাচনী এলাকায় গিয়ে তাদের সশরীরে ভোট দিতে হবে। এটা 2010 সালে এটা ঘোষণা করা হয়। ঠিক আছে, এখানে এই সব কিছুই উল্লেখ রয়েছে। ডাক বা অনলাইনে ভোট দেওয়ার এখনো অনুমতি দেওয়া হয়নি, কিন্তু এটা নিয়ে কথা চলছে এখনো। তো আজকে এই পর্যন্তই। আমরা এই সমস্ত ভিডিওর যে পিডিএফ তা প্রোভাইড করে থাকি জ্ঞানপীঠ অনলাইন নামক চ্যানেলে, সেখানে যুক্ত হয়ে যাও এবং এইভাবেই আমাদের সাথে থাকো, যাতে আমরা সম্পূর্ণ জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরবর্তী সময়ে চাইল্ড পেডাগজি, তারপর ম্যাথ, রিজনিং, এইগুলিও সমাপ্ত করতে পারি। তো পিডিএফ কোথায় পাবে? পিডিএফ জ্ঞানপীঠ অনলাইন চ্যানেলে পেয়ে যাবে। এটা কত নম্বর পিডিএফ? 19 নম্বর পিডিএফ। শুধু পিডিএফ নম্বর দিলেই পিডিএফ পেয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।